আইসিটির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা আইসিটির কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, যেমন আইসিটি কী এবং আইসিটির দুটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস যেমন সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি যে তিনটি কম্পোনেন্টস যেমন ডেটাবেজ, ক্লাউড কম্পিউটিং এবং টেলিকমিউনিকেশন নিয়ে আলোচনা করব। যারা প্রথম ক্লাসটি মিস করেছিলেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। চলুন আজকের ক্লাস শুরু করি। আইসিটির পরবর্তী যে কম্পোনেন্ট ডেটাবেজ অ্যান্ড ডেটা ওয়্যারহাউস নিয়ে এখন আমরা আলোচনা করব। ডেটাবেজ শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। এখন এই ডেটাবেজ আসলে কি? দেখেন কি বলা আছে এখানে, এ ডেটাবেজ ইজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ স্ট্রাকচার্ড ইনফরমেশন অর ডেটা টিপিক্যালি স্টোরড ইলেকট্রনিক্যালি ইন এ কম্পিউটার সিস্টেম। অর্থাৎ ডেটাবেজ হচ্ছে স্ট্রাকচার্ড ইনফরমেশন অর ডেটার একটা কালেকশন, যেখানে ডেটাগুলো সুবিন্যস্তভাবে স্টোর করা থাকে এবং এই ডেটাগুলো যে কম্পিউটার সিস্টেমে যে স্টোর হচ্ছে এগুলো ইলেকট্রনিক্যালি স্টোর হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা যে ডেটাবেজে ডেটা স্টোর করে রাখতেছি এর কিছু সুবিধা আছে। এখন ডেটাবেজ ব্যবহার করার সুবিধাগুলো সম্পর্কে আমরা জানব। প্রথমত যেটি আছে, আমরা যদি ডেটাবেজে ডেটা স্টোর করে রাখি সেগুলো আনঅথরাইজড কেউ অ্যাক্সেস করতে পারে না। তার মানে এখানে কি হচ্ছে, ডেটার সিকিউরিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ডেটার সিকিউরিটি বাড়ানোর উদ্দেশ্যে ডেটাবেজ ব্যবহার করা হয়ে থাকে। এর পরের সুবিধার দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখবেন ডেটাবেজে বিপুল পরিমাণ ডেটা স্টোর করে রাখা যায়। এই কারণেও ডেটাবেজ ব্যবহার করা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, ডেটাবেজ ব্যবহার করার আরেকটি সুবিধা হচ্ছে, ডেটাবেজে যদি কোনো ডেটা স্টোর করে রাখা হয় তাহলে ইনস্ট্যান্ট ওই ডেটাগুলোকে অ্যাক্সেস করে দেখা যায়। অনেকেই লক্ষ্য রাখবেন যে কেউ যদি আমাদের কাছে কারো অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে আসে, আমরা ইনস্ট্যান্ট তার স্টেটমেন্ট বের করে আমরা তাকে দিয়ে দিতে পারি। এত দ্রুত আমরা কিভাবে দেই, ওই যে কাস্টমার তার অ্যাকাউন্টের যে ইনফরমেশন এগুলো সিবিএসের ডেটাবেজে স্টোর করে রাখা আছে, যে কারণে সেখান থেকে আমরা ইনস্ট্যান্ট তার ডেটাগুলোকে ফেস করে নিয়ে তাকে আমরা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি। ঠিক আছে, ডেটাবেজ ব্যবহার করার আর একটা বড় সুবিধা হচ্ছে, কোনো একটা ডেটাবেজকে একসাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এই সুবিধার কারণেই দেখবেন যে আমাদের এতগুলো ব্রাঞ্চে এতগুলো কম্পিউটার, সবগুলো কম্পিউটার থেকে আমরা একটা ডেটাবেজকে অ্যাক্সেস করতেছি। সবাই আমরা সিবিএসের ডেটাবেজকে অ্যাক্সেস করতেছি। ঠিক আছে, এবং সেখানে এতগুলো যে ট্রানজ্যাকশন হচ্ছে এই সব ট্রানজ্যাকশনের ইনফরমেশন আমরা একবারেই ওই ডেটাবেজে স্টোর করে রাখতেছি। এটা হচ্ছে ডেটাবেজ ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা, যে একসাথে এতগুলো ট্রানজ্যাকশনের ডাটা স্টোর করে রাখা যাচ্ছে এবং একসাথে এতজন ব্যবহারকারী এই ডেটাবেসকে ব্যবহার করতে পারতেছে। ঠিক আছে, নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন ওরাকল, মাইস্কুয়েল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্ট জিআরই এসকিউএল, মঙ্গোডিবি, নিউ4জে, অ্যামাজন নেপচুন। এগুলো হচ্ছে পপুলার কিছু ডেটাবেজের এক্সাম্পল। এখানে লক্ষ্য করেন, এখানে আমরা 4 জন ব্যক্তির কিছু ইনফরমেশন এখানে আমরা দেখিয়েছি। দেখেন এগুলো না পড়া পর্যন্ত কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন না আসলে যে এখানে কি কি দেয়া আছে। ঠিক আছে, ডেটাগুলো কিছুটা অগোছালো মনে হচ্ছে, কিন্তু এই ডেটাগুলোকে যখন আমরা একটা টেবিউলার ওয়েতে একটা স্ট্রাকচার মেনটেন করে আমরা রাখতেছি, সেগুলোকে সহজেই আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে কি আছে। দেখেন এখানে সিরিয়াল নাম্বার আছে, নাম আছে, বয়স আছে, অ্যাড্রেস আছে, মোবাইল আছে। এগুলোকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে কোন জায়গায় কোন ডেটাগুলো দেয়া আছে। প্রধানত এই কারণেই ডেটাবেজ ব্যবহার করা হয়, কারণ ডেটাবেজে এই টেবুলার ওয়েতে একটা স্ট্রাকচার মেনটেন করে ডেটাগুলোকে স্টোর করা হয়, যেগুলোকে সহজেই দেখলে বোঝা যায় যে আসলে কোন জায়গায় কোন ডেটাগুলো দেয়া আছে। ঠিক আছে, এখন আমরা ডেটা ওয়্যারহাউস সম্পর্কে জানবো। দেখেন এখানে কি বলা আছে, এই ডেটা ওয়্যারহাউস ইজ এ সিস্টেম দ্যাট স্টোরস হাইলি স্ট্রাকচার্ড ইনফরমেশন ফ্রম ভেরিয়াস সোর্সেস। ডেটা ওয়্যারহাউসেস টিপিক্যালি স্টোর কারেন্ট অ্যান্ড হিস্টোরিক্যাল ডেটা ফ্রম ওয়ান অর মোর সিস্টেমস। অর্থাৎ ডেটা ওয়্যারহাউস হচ্ছে একটা সিস্টেম যেখানে হাইলি স্ট্রাকচার্ড যে ইনফরমেশন সেগুলো স্টোর করে রাখা হয়, এবং ডেটা ওয়্যারহাউসের যেহেতু ক্যাপাসিটি অনেক বেশি, এখানে ডেটাবেজে বিপুল পরিমাণ ডেটা রাখা হয়, কিন্তু ডেটা ওয়্যারহাউসে এর চেয়েও বিপুল পরিমাণ ডেটা ওয়্যারহাউসে স্টোর করা যায়, যে কারণে অনেকগুলো সোর্স থেকে ডেটা ওয়্যারহাউসে স্টোর করা হয়। এবং ডেটা ওয়্যারহাউসে সাধারণত কারেন্ট ডেটা তো থাকেই, এবং হিস্টোরিক্যাল যে ডেটাগুলো আছে, হিস্টোরিক্যাল যে বিপুল পরিমাণ ডেটা, সেগুলোও ডেটা ওয়্যারহাউসে স্টোর করা থাকে।
এখন ডেটা ওয়্যারহাউসটাকে কিছু স্পেশাল কিছু পারপাসে ব্যবহার করা হয়ে থাকে, যেমন ডেটা ওয়্যারহাউস থেকে যে ডেটাগুলো পাওয়া যায় সেগুলোকে অ্যানালাইসিস করা হয় এবং এখান থেকে কিছু ইনসাইট অর্থাৎ ইনফরমেশন বের করে নিয়ে এসে এই ডেটাগুলো থেকে যে প্যাটার্ন পাওয়া যায় এরই প্রেক্ষিতে ইন ফিউচার কী হবে সে সম্পর্কে একটা প্রেডিকশন করা যায়। ঠিক আছে, অর্থাৎ ডেটা ওয়্যারহাউসের যে এগুলোকে অ্যানালাইসিস করার জন্যই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। নিচে দেখেন ডেটা ওয়্যারহাউসের কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন অ্যামাজন রেডশিফট, গুগল বিগ কুয়েরি, ওরাকল অটোনোমাস ডেটা ওয়্যারহাউস, স্নোফ্লেক, IBM DB2 ওয়্যারহাউস, এগুলো হচ্ছে পপুলার কিছু ডেটা ওয়্যারহাউস। এখন আমরা আলোচনা করব ক্লাউড কম্পিউটিং নিয়ে। দেখেন কী বলা আছে এখানে, ক্লাউড কম্পিউটিং ইজ দ্য ডেলিভারি অফ কম্পিউটিং সার্ভিসেস। দেখেন কী কী সার্ভিসের কথা বলা আছে এখানে, ইনক্লুডিং সার্ভার্স, স্টোরেজ, ডেটাবেসেস, নেটওয়ার্কিং, সফটওয়্যার, অ্যানালিটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স ওভার দ্য ইন্টারনেট। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবাগুলোকে ডেলিভারি দেয়া। এই ক্লাউড কম্পিউটিং একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো। যখন কোনো একটা বাড়িতে বিবাহ হয়, হ্যাঁ, সেখানে তো বিভিন্ন ধরনের জিনিসপত্র দরকার পড়ে, যেমন বাড়ি সাজানোর জন্য অর্থাৎ ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্রের দরকার পড়ে, রান্না করার জন্য বিভিন্ন ধরনের পাতিল সহ অন্যান্য জিনিসপত্রের দরকার পড়ে, অতিথিদের জন্য চেয়ার টেবিল বিভিন্ন ধরনের জিনিসপত্র দরকার পড়ে। এগুলো কি করা হয়, এগুলো ভাড়া করে নিয়ে আসা হয়। ঠিক আছে, এখন এগুলোকে ভাড়া করে নিয়ে আসা হয় কিসের জন্য, কস্ট সেভিংসের জন্য। এগুলোকে যদি কেনা লাগতো তাহলে কি অনেক টাকা পড়ে যেত, অনেক টাকা খরচ হয়ে যেত। ঠিক আছে, তাহলে কি সেভিংসের জন্য এই জিনিসপত্রগুলো কি ভাড়া করে নিয়ে আসা হয়। ক্লাউড কম্পিউটিং একই ধরনেরই সার্ভিস প্রোভাইড করে থাকে। অ্যান্ড বিভিন্ন ধরনের যে আইটি যে সার্ভিসগুলো আছে এগুলোকে যদি ক্রয় করা লাগতো তাহলে অনেক খরচ পড়ে যেত। ঠিক আছে, এই জন্যই এই ক্লাউড কম্পিউটিং কী করে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে, বিভিন্ন ধরনের সার্ভিস ভাড়া দিয়ে থাকে, যেগুলোকে আমরা অনেক কম খরচেই ভাড়া নিয়ে আমাদের যে পারপাস যেগুলো আছে সেগুলোকে মিট করতে পারি। আশা করি ক্লাউড কম্পিউটিং বুঝতে পেরেছেন। এবার আমরা ক্লাউড কম্পিউটিংয়ের ক্যাটাগরিগুলো সম্পর্কে জানব। সার্ভিসের উপর বেস করে ক্লাউড কম্পিউটিংকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। 1 নম্বরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, 2 নম্বরে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অর্থাৎ PaaS, এবং 3 নম্বরে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অর্থাৎ SaaS। শুরুতেই আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস নিয়ে আলোচনা করব। ক্লাউড প্রোভাইডাররা যখন ইনফ্রাস্ট্রাকচারকে সার্ভিস হিসেবে প্রোভাইড করে তখন সেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সাপোজ কোনো একটা কোম্পানির সার্ভার অথবা স্টোরেজ আর নেটওয়ার্কিং এই সার্ভিসগুলো প্রয়োজন পড়লো, তখন তারা ক্লাউড প্রোভাইডারদের কাছ থেকে এই যে ইনফ্রাস্ট্রাকচার এগুলোকে কি ভাড়ার মাধ্যমে গ্রহণ করলো। তার মানে কি এই সার্ভিসটাকেই বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। 2 নম্বর হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। দেখেন যখন ইনফ্রাস্ট্রাকচারকে সার্ভিস হিসেবে প্রোভাইড করা হয় তখন অন্যান্য যে সার্ভিসগুলো আছে যেমন সফটওয়্যার ইনস্টল, সফটওয়্যার মেইনটেনেন্স, এই সার্ভিসগুলো প্রোভাইড করা হয় না। কিন্তু যখন প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করা হয় তখন হার্ডওয়্যার টুলস, ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে সবগুলো প্যাকেজ আকারে প্রোভাইড করা হয়। 3 নম্বরে যে সার্ভিসটি আছে সেটাকে বলা হয় সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এখানে শুধুমাত্র সফটওয়্যারটিকেই সার্ভিস হিসেবে প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে আপনাকে সফটওয়্যার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, তারা আপনাকে ক্রেডেনশিয়ালস দিয়ে দেবে অথবা আপনি ক্রেডেনশিয়ালস সেট করে নেবেন। এর মাধ্যমে আপনি ওই সফটওয়্যারটি ইন্টারনেটের মাধ্যমে লগ ইন করে দেন আপনি ওই সফটওয়্যারের ইউটিলিটি গ্রহণ করবেন। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইমেলে আমরা শুধুমাত্র কি লগ ইন করার মাধ্যমে আমরা যে ইউটিলিটিগুলো আছে সেগুলো গ্রহণ করে থাকি। তাহলে আমরা ক্লাউড কম্পিউটিংয়ের যে 3টি ক্যাটাগরি আছে 3টি ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা আইসিটির যে শেষ কম্পোনেন্ট অর্থাৎ টেলিকমিউনিকেশন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানবো টেলিকমিউনিকেশন কি। দেখেন কি বলা আছে এখানে, টেলিকমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং ইনফরমেশন ওভার এ ডিস্টেন্স ইউজিং টেকনোলজি সাচ অ্যাজ টেলিফোন লাইন্স, কেবল অর স্যাটেলাইট। অর্থাৎ টেলিকমিউনিকেশন হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী কোনো স্থানে
তথ্য আদান প্রদান করার একটি পদ্ধতি। এখন এই যে তথ্য আদান প্রদান হচ্ছে, এটি অনেক সময় ভিজুয়াল কোনো মাধ্যম দিয়েও হয়ে থাকে, আবার অনেক সময় স্যাটেলাইটের মাধ্যমেও হয়ে থাকে। এখন ভিজুয়াল মাধ্যম কি? ভিজুয়াল মাধ্যম হচ্ছে টেলিফোন লাইনের মাধ্যমে অথবা কেবলের মাধ্যমেও তথ্য আদান প্রদানটা হতে পারে, আবার স্যাটেলাইটের মাধ্যমেও তথ্য আদান প্রদান হতে পারে। ঠিক আছে? অনেক সময় আগে যখন দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আদান প্রদান করার প্রয়োজন পড়তো, তখন সেটা করার জন্য কয়েকদিন সময় লেগে যেত। আর যদি সেটা হতো এক দেশ থেকে আরেক দেশ, সেটা তো কয়েক মাস, কয়েক বছর সময় লেগে যেত। টেলিকমিউনিকেশনের কল্যাণে সেটা এখন কয়েক ন্যানো সেকেন্ডের মাধ্যমেই করা যাচ্ছে, যে কারণেই টেলিকমিউনিকেশন বর্তমানে মডার্ন ওয়ার্ল্ডের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আশা করছি টেলিকমিউনিকেশন বুঝতে পেরেছেন। এখন আমরা টেলিকমিউনিকেশনের টাইপসগুলো সম্পর্কে জানব। শুরুতে কি আছে দেখেন, ভয়েস কমিউনিকেশন। যে টেলিকমিউনিকেশনের মাধ্যমে মানুষের মুখনিসৃত সাউন্ড অথবা যে কোনো ধরনের সাউন্ড ট্রান্সফার হয়ে থাকে, সেই কমিউনিকেশনকে বলা হয় ভয়েস কমিউনিকেশন। এরপরে কি আছে দেখেন, ডেটা কমিউনিকেশন। যে টেলিকমিউনিকেশনের মাধ্যমে ডিজিটাল ডেটা যেমন টেক্সট, ইমেজ, ভিডিও ট্রান্সফার হয়ে থাকে, সেই কমিউনিকেশনকে বলা হয় ডেটা কমিউনিকেশন। 3 নম্বরে কি আছে দেখেন, মাল্টিমিডিয়া কমিউনিকেশন। যে টেলিকমিউনিকেশনের মাধ্যমে ভয়েস, ডেটা এবং ভিডিও এর কম্বিনেশন ট্রান্সফার হয়ে থাকে, সেই কমিউনিকেশনকে বলা হয় মাল্টিমিডিয়া কমিউনিকেশন। মাল্টিমিডিয়া কমিউনিকেশনের একটা এক্সাম্পল আমরা প্রায়ই দেখি, যেমন ভিডিও কনফারেন্সিং, এটা হচ্ছে একটি মাল্টিমিডিয়া কমিউনিকেশন। ঠিক আছে? তারপরে কি আছে দেখেন, স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইটের মাধ্যমে যখন সিগন্যাল হিসেবে ট্রান্সফার করা হয়, তখন সেটাকে বলা হয় স্যাটেলাইট কমিউনিকেশন। যখন অন্যান্য যে কমিউনিকেশন নেটওয়ার্কগুলো যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে কমিউনিকেশন পসিবল হয় না, তখন স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমেই টেলিকমিউনিকেশন করা হয়ে থাকে। সাধারণত লং ডিস্টেন্সের ক্ষেত্রে স্যাটেলাইট কমিউনিকেশনটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? পরের যে কমিউনিকেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। রেডিও ওয়েভ অথবা ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করে যে কমিউনিকেশনটা করা হয়ে থাকে, সেই কমিউনিকেশনকে বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন। এই কমিউনিকেশনে সাধারণত কোনো ফিজিক্যাল কোনো কেবল অথবা কোনো লাইন ব্যবহার করা হয় না। একবারে শেষের যে কমিউনিকেশন সেটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন। যে টেলিকমিউনিকেশনে অপটিক্যাল ফাইবার অথবা লেজার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে লাইটের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করা হয়ে থাকে, সেই কমিউনিকেশনকে বলা হয় অপটিক্যাল কমিউনিকেশন। সাধারণত লং ডিস্টেন্সে হাই স্পিড কমিউনিকেশনের জন্য অপটিক্যাল কমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে। আশা করছি টেলিকমিউনিকেশন সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। আশা করছি আজকের আলোচ্য বিষয় সবাই বুঝতে পেরেছেন। আজকের আলোচনার বিষয় নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করবেন। যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।